এই যাদের নাম আপনি বললেন এর একসময় জামাতে ইসলামের প্রবল সমালোচনা করেছিল, ওরা সবাই মিলে জামাতের দিকে হেলে পড়লো। তো ফলে আজকে সমালোচনা করছে বিএনপির, কালকে ওরা আবার বিএনপির দিকে হেলে পড়বে কিনা এটা আমি নিশ্চিত না। তবে হেলে পড়ার অভিযোগটা সবাই দেখবেন করবে, তিন পক্ষ চার পক্ষ যত পক্ষ আছে দেখবেন সবাই হেলে পড়ছে, এরকম একটা অভিযোগ করবে। তো ভানুর একটা কৌতুক ছিল, ছোটবেলায় আমরা ভানুর কৌতুক শুনতাম, এখন ভানুকে কেউ চিনে না। তো ফোন করেছে, বলে হ্যালো হ্যালো, তো ভানু বলে হেলছি তো, আরও হ্যালো বলে, বলে হেলতে হেলতে আর কত হেলমো, হেলতে হেলতে তো শুইয়া পড়লাম। তো এখন সরকার যদি হেলে পড়ে তাহলে আমাদের অপেক্ষা করতে হবে যে হেলতে হেলতে কবে শুইয়া পড়ে। তো শুইয়া পড়তেই হবে নির্বাচনের পরে, কারণ এই সরকার তো থাকবে না, নির্বাচনের পরে নতুন সরকার আসবে। আমার মনে হয় যে প্রশাসন হেলে পড়ছে এই চিন্তা না করে চিন্তা করা উচিত জনগণ কোন দিকে হেলে পড়ে সেইটা। তো জনগণকে যদি ওনারা নিজেদের দিকে হেলাতে পারেন তাহলে আগামী 38 দিন বা 40 দিন সরকার যেদিকে হেলুক কি আসে যায়, নির্বাচনের দিক সমস্ত হেলে পড়বে তাদের দিকে। এখন তারা যেদিকে গিয়েছেন সেই দিকের যে প্রতীক সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। জি। দাঁড়িপাল্লার একটা বিষয় আছে, দাঁড়িপাল্লা সমান সমান হতে হয়, একদিকে বাটখারা আরেকদিকে আপনি যেটা মাপছেন সেইটা। জি। কিন্তু ভোটের দাঁড়িপাল্লা কিন্তু হেলতে হয়, ফলে ভোটের দাঁড়িপাল্লা হচ্ছে অনেকটা বিচারের দাঁড়িপাল্লার মতো, একদিকে একটু হেলে থাকে, জনগণ যেদিকে বেশি ওঠে। তো আমার মনে হয় যে এনসিপি জামাতে ইসলাম যে জোট করেছে সেই জোটের চিন্তা করা উচিত সরকার যেদিকেই হেলুক কি আসে যায়, জনগণকে যাতে তাদের দিকে হেলাতে পারে সেই চেষ্টা করা। আর এনএসআই এর চিফের ব্যাপারে আপনি যেটা বলেছেন, আমি যেটা দেখেছি ব্যাখ্যাটা ছিল এরকম যে উনি শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলেন, ফিরে আসার সময় নাকি একটা বৈঠক তারেক করেছে। রহমানের সঙ্গে দেখা হয়েছে, তারেক রহমান তাকে সৌজন্যবশত বসে চা খেতে বলেছেন, উনি কথা বলেছেন। যে বিষয় মানে গোয়েন্দা সংস্থার বৈঠক যেটা গোপনে না হয় ওপেনে হয়, হ্যাঁ, সেটা নিয়ে এত চিন্তা করার কি আছে, সামনে হয়েছে। আমাদের বিব্রত হওয়ার এই জন্য কারণ নেই বলে আমি মনে করি যে বৈঠক সবার সামনে হয় সেটা তো গোয়েন্দা বৈঠক না। যদি এটা এমন হতো যে গোপনে কোথাও দেখা হয়েছে তারপরে 3 মাস পরে জানা গেছে, তাহলে এটা নিয়ে চিন্তা করার ব্যাপার ছিল। যেমন জামাতের আমির বলেছেন যে তার অসুস্থতার সময় ভারতীয়রা তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু বিশেষ কারণে তিনি সেটা ধীরে প্রকাশ করেছেন, কারণ তাকে অনুরোধ করা হয়েছিল এটা যেন পাবলিসিটি না করে। তো যে বৈঠক পাবলিসিটি হয়ে গেছে এটা নিয়ে যদি এত চিন্তা হয়, তাহলে যে বৈঠকের পাবলিসিটি হয় না এটা নিয়ে আরও দুশ্চিন্তা করার কথা না? কিন্তু সেই দুশ্চিন্তা আমার মনে হয় রবি ভাইরা করে নাই, তারাই নেতা আমার মাথা কামাচ্ছে না। আমার একটা সহজ পরামর্শ, জনগণকে আস্থায় নেন, জনগণ যদি পছন্দ করে তাহলে কে কাকে ঠেকাবে। আর জুলাই বিপ্লবের বিরোধীরা বিএনপিকে দখল করে ফেলছে এটা যদি তারা মনে করেন, তাহলে জুলাই বিপ্লবের বিরোধীরা কাকে দখল করার চেষ্টা করছে তারা না বলছেন সেটাও যে বলতে হবে। হাইজ্যাক হয়ে যাচ্ছে বিএনপি। এখন ধরেন জুলাই বিএনপি বিরোধীদের যদি বিপ্লব। হাইজ্যাক হয়ে যায় তাদের তো খুশি হওয়া উচিত যে বিএনপি হাইজ্যাক হয়ে যাচ্ছে, তাদের দিকে যারা জুলাই বিপ্লবে সবাই আছে, তাহলে বিএনপি যদি হাইজ্যাক হয়, বিরোধী হাইজ্যাক হলে খুশি হওয়ার কথা না? কিন্তু ওনারা খুব দুঃখ পাচ্ছেন। আমি বেশ মজা পাই আসলে এইসব আচরণে। রাজনীতি না একটা অভিজ্ঞতার ব্যাপার, এবং রাজনীতি এক ধরনের শুধু অভিজ্ঞতা নয়, রাজনীতি এক ধরনের কৌশলের ব্যাপার। 5ই আগস্টের পরে রাজনীতির মধ্যে থেকে অভিজ্ঞতার স্পর্শ চলে গিয়ে এক ধরনের প্রগলভতা অথবা এক ধরনের বালখিল্যতার একটা চূড়ান্ত উত্থান আমরা দেখতে পাচ্ছি। আমার মনে হয় দ্রুত আমাদের তরুণ রাজনৈতিক নেতৃবৃন্দের, ভেটেরান রাজনীতিবিদদের কাছ থেকে রাজনৈতিক কলা কৌশল শেখা উচিত, অথবা তাদের সবার পলিটিক্যাল সায়েন্স পড়া উচিত। আমি একটু হলফনামার বিষয়ে একটু জানতে চাইবো ভাইয়া। হলফনামা প্রতি নির্বাচনের আগেই চলে আসে এবং সেটি নিয়ে নানা ধরনের আলোচনা হয়, কিন্তু হলফনামা আসলে বাস্তবসম্মত কতটুকু হয়, বা এবারে তো অন্তত পক্ষে বাস্তবসম্মত হওয়ার জরুরি ছিল, কিন্তু এবারও দেখা গেছে সেই গতানুগতিক হলফনামা যেখানে সম্পদের বিবরণ, বার্ষিক আয়ের বিষয়টি নিয়ে নানা ধরনের প্রশ্নের আসলে উদ্রেক হচ্ছে। আমি আপনাকে একটা মজার জিনিস বলি, এই যে হলফনামা এইসব জিনিস যে চালু করা হয়েছে না, এগুলো হচ্ছে সুশীল সমাজের একটা বুদ্ধি ছিল। সুশীল সমাজ তো সব কাজ ভালো করে না, কেউই সব কাজ ভালো করে না, রাজনীতিবিদরাও করে না, সুশীল সমাজও করে না, বাহিনীও করে না, সবারই কিছু না কিছু ভুল ত্রুটি থাকবে, সবাই তো মানুষ। যদি আপনি আয়কর দেন সেখানে তো আপনি হলফ করেন, আয়করে তো মিথ্যা কথা বলা যায় না, তাহলে আয়করের রসিদটা দেওয়া মানেই তো হয়ে গেল। আবার আলাদা করে নির্বাচন কমিশনে হলফনামা দিতে হয় কেন? এর মানে হচ্ছে নির্বাচন কমিশন বিশ্বাস করেন অন্য কিছু, চায় যে নির্বাচন কমিশনে গিয়ে আপনি আবার শপথ করে বলবেন আমার এই আছে এই নাই। আবার এই হলফনামা দেওয়ার পর জনগণ বিশ্বাস করে না, কারণ ওইখানে যা দেখে আর যে গাড়িতে রাজনীতিবিদরা চড়ে,
সেটার মধ্যে কোনো মিল নাই। তখন অনেক রাজনীতিবিদ বলে আমার নিজের বাড়ি নাই, আমার নিজের গাড়ি নাই। থাকবে কি করে, উনি কোম্পানির নামে নিয়েছেন, ঋণ করেছেন। তো এরকম নানান কৌশলে হলফনামাতে আয় কমিয়ে দেখানোর একটা বিষয়বস্তু আছে। তার চাইতে একটা কাজ করে দেন না, যে আপনার যদি এত কোটি টাকা থাকে তাহলে একটা নির্দিষ্ট অঙ্কের ফি দিয়া করতে হবে, কি বলে, ইলেকশন করতে হবে। আচ্ছা। হ্যাঁ, তাহলে দেখবেন যে বড় লোকরা সব এগিয়ে আসবে। তখন এক বিরাট হইচই শুরু হবে, যাই আমরা কি শুধু বড় লোকদের জন্য করব? কারণ আপনি আমাকে একটা কথা বলেন, নির্বাচনের আগে আবার কিছু কিছু প্রার্থী হলফনামায় বলেছে কি আছে কি নাই, তারপর আবার লোকের কাছ থেকে টাকা তুলছে, মানুষের কাছ থেকে টাকা নিয়ে ইলেকশন করছে। এই টাকার অডিট হবে, এই টাকার হিসাব জনগণের কাছে পাই পয়সা পৌঁছাবে, এই টাকার যে ট্রান্সপারেন্সি, এটাকে নির্বাচন কমিশন মেনটেন করবে? আপনি বলেছেন যে 25 লক্ষ টাকার বেশি নির্বাচনে খরচ করা যাবে না। একজন প্রার্থী 47 লক্ষ টাকা তুলেছেন, ওনার তো এখনই ওই 25 লক্ষের উপরে যে আরো 22 লক্ষ, সেই 22 লক্ষ এখনই ফেরত দেওয়ার কথা, উনি কি সেটা দিচ্ছেন? ফলে এসব হলফনামা না এক ধরনের কৌতুক। এটা প্রত্যেক নির্বাচনের আগে পত্রপত্রিকার প্রথম পাতায় ছাপার জন্য একটা সুবিধা করে দিয়েছে সুশীল সমাজ। প্রথম পাতায় গ্রাফ ছাপা হবে, কার টাকা বেশি, কার শিক্ষাগত যোগ্যতা কি, কার এটা কি, কার ওইটা কি। তারপরে যে মুহূর্তে নির্বাচন হয়ে যাবে, যার শিক্ষাগত যোগ্যতা নাই বলা হয়েছিল, যার হলফনামায় ভুল হয়েছিল বলা হয়েছিল, মনে করেন উনি তথ্যমন্ত্রী হয়েছেন, ফুলের তোড়া হাতে সমস্ত তথ্য বিষয়ক লোকেরা তার কাছে গিয়ে হাজির হবেন, ওনার জন্য ফুল সদৃশ তৈল অথবা তৈল সদৃশ্য ফুলও লইয়া হাজির হইবেন। তো এগুলো আমাদের এত দেখতে দেখতে না, আমরা হিন্দি ভাষায় বলি থাক গায়া হো। হ্যাঁ, তথ্য মন্ত্রণালয় বলেছে বাংলাদেশে আইপিএল না দেখাতে। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশে আইপিএল না দেখালে কি হবে? পৃথিবীতে কত কত অ্যাপ, কত কত ওয়েবসাইট, বিদেশি টিভি চ্যানেল সব দেখা যায় এখন ইন্টারনেটে। ফলে এমনকি ভেন্যু চেঞ্জ যাতে করা হয়, হ্যাঁ, এটা তো দেখা সেটা- যাবে। সেটা তাই নিয়েও এটা আটকে তারা- দিয়ে কোনো লাভ হলো না, বরং ক্ষতি হলো কাদের জানেন? বাংলাদেশি অ্যাডভার্টাইজারদের। আমাদের এখানে যখন আইপিএল আমরা দেখাই, তখন আমরা মাঝখানে দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেখাই, আমাদের দেশীয় পণ্যের বিক্রি বাড়ে। এখন বিদেশি চ্যানেলে যখন এই আইপিএল কেউ না কেউ দেখবে, তখন তারা ওখানে বিদেশি পণ্যগুলি দেখবে এবং ওখানে অধিকাংশ ভারতীয় পণ্যের বিজ্ঞাপন। ফলে ভারতীয় সাবান, ভারতীয় ডিম, দুধ, কলা সব দেখতে থাকবে ওইখানে। দেখতে থাকবে ভারতের এই রং ফর্সাকারী ক্রিম কিভাবে শাহরুখ খানকে ফর্সা করেছে, এগুলা দেখতে থাকবে। তো তাতে করে আসলে আমাদের খুব একটা লাভ হবে এখানে আইপিএল না দেখালে, এটা কিছু হলো না আর কি। আমরা দেখলাম না আর কি আইপিএল, এতটুকুই। কিন্তু আমাদের পণ্যের যে বিজ্ঞাপন সেটা ব্যাহত হলো, মিডিয়ার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো। আর ভেন্যু পরিবর্তন করতে বলেছে, এই সময় বললে কি ভেন্যু পরিবর্তন করা সম্ভব কি না, এটা তো আইসিসির সিদ্ধান্ত। তবে আমাদের এইখানে আমাদের সরকার বোর্ডের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ করেছেন। সাকিব আল হাসানকে যখন খেলতে দেওয়া হয় না, এটা রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, ওটা কোনো কোর্টের নির্দেশ ছিল না, আদালত বলে নাই। এবং তখনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই, এখনও হয় নাই। শুধু মামলা হওয়ার কারণে বিদেশে হবে একটা খেলা, যে খেলায় ওখান থেকে তাকে গ্রেপ্তার করে আনারও কিছু নাই। তাহলে এখনও কিন্তু উনি বিদেশে বহাল তবিয়তে আছেন, শুধু বাংলাদেশের জন্য তাকে খেলতে দেন, এবং সেটা সরকারি হস্তক্ষেপে। বোর্ডের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ করা আইসিসির আইনে নিষিদ্ধ। ফলে ইন্ডিয়ায় যেটা হয়েছে সেটা যেমন খারাপ কাজ হয়েছে, আমরা এই খারাপ কাজটা বহু আগে আমাদের নিজের দলের খেলোয়াড়ের সাথে নিজেরাই করেছি। আপনি আচরি ধর্ম শিখাও পরে রে। আমাদের আচরণ তো আমাদের নিজেদের প্রতি ভালো না, অন্যেরা সম্মান করবে কেন? আমরা যারা নিজেরা নিজেদেরকে সম্মান করি না, অন্যেরা আমাদেরকে সম্মান করার জন্য বসে থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই।